বাংলাদেশ এখন একটা বেশ বড়সড় জ্বালানি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু হুট করে এমন পরিস্থিতি কেন তৈরি হলো, আর এর শেষই বা কোথায়? চলেন এই পুরো ব্যাপারটার একদম গোড়ায় যাওয়া যাক, আর এর পেছনের গল্পটা একটু জেনে আসি। একবার ভাবেন তো, কি প্রচণ্ড গরম, গা দিয়ে দরদর করে ঘাম ঝরছে, আর ঠিক তখনই কারেন্ট চলে গেল। বনবন করে ঘুরতে থাকা ফ্যানটা হুট করে থেমে গেল। এদিকে হয়তো জরুরি একটা ফোন করা দরকার, কিন্তু মোবাইলে চার্জ প্রায় শেষ। আর দেখতে দেখতেই সন্ধ্যা নেমে চারদিক ঘুটঘুটে অন্ধকার। এই অবস্থাটা খুব পরিচিত লাগছে, তাই না? ব্যাপারটা হলো, এটা কিন্তু আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নেই। এটাই এখন প্রায় পুরো দেশের বাস্তবতা। শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত সবখানেই এই সমস্যাটা সবার জীবনেই কোনো না কোনোভাবে প্রভাব ফেলছে। যেটা একসময় ছিল একটা সাময়িক অসুবিধা, সেটাই এখন একটা জাতীয় সংকটের চেহারা নিয়েছে। তো প্রশ্ন আসেই যে, কেন হচ্ছে এমনটা? এই যে সংকট, এর মূলে ঠিক কি আছে? আচ্ছা, এর পিছনে আসলে তিনটা মূল কারণ আছে। চলেন এক এক করে কারণগুলো একটু দেখি। প্রথম আর সবচেয়ে বড় কারণটা হলো আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়া। মানে পুরো বিশ্বেই এখন তেলের দাম একেবারে আকাশ ছোঁয়া। ফলে বাংলাদেশের মতো দেশ, যাকে কিনা জ্বালানির জন্য আমদানির ওপর নির্ভর করতে হয়, তার জন্য এই জ্বালানি কেনাটা অনেক বেশি খরচের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দাম এত বেশি যে দরকার মতো জ্বালানি আমদানি করাটাই এখন একটা বিরাট চ্যালেঞ্জ। দ্বিতীয় কারণটা হলো ডলারের সংকট। দেখুন, আন্তর্জাতিক বাজার থেকে কিছু কিনতে গেলেই তো ডলারে পেমেন্ট করতে হয়, কিন্তু আমাদের দেশের ডলারের যে ঘাটতি চলছে, তাতে জ্বালানি কেনার জন্য পয়সা দেওয়াটাই কঠিন হয়ে গেছে। মানে ব্যাপারটা এমন যে জ্বালানি কেনার দরকার আছে, ইচ্ছাও আছে, কিন্তু ডলারের অভাবে সেটা সবসময় কেনা যাচ্ছে না। আর ৩ নম্বর কারণটা আমাদের নিজেদের দেশের ভেতরের। একটা সময় ছিল যখন আমাদের নিজস্ব প্রাকৃতিক গ্যাসের বেশ ভালো ভাণ্ডার ছিল, কিন্তু ধীরে ধীরে সেই ভাণ্ডার তো ফুরিয়ে আসছে। ফলে যে দেশি গ্যাসের ওপর আমরা অনেকটাই ভরসা করতাম, সেটা সাপ্লাই এখন অনেক কমে গেছে, আর এটাই সংকটটাকে আরও বাড়িয়ে দিয়েছে। এই ৩টা কারণ যখন একসাথে এসে মিলেছে, তখন এটা একটা ডমিনো এফেক্টের মতো কাজ করছে। একটা ধাক্কায় সব যেন ভেঙে পড়ছে। কিন্তু প্রশ্ন হলো, এর ফলটা শেষ পর্যন্ত কাদের ওপর গিয়ে পড়ছে? চলুন দেখি এই সংকটের ধাক্কাটা ঠিক কারা সামলাচ্ছে। দেখুন, পুরো ব্যাপারটা কিভাবে একটা চেনের মতো কাজ করছে। একদিকে আন্তর্জাতিক বাজারে চড়া দাম, তার ওপর ডলারের সংকট, সাথে আবার দেশের গ্যাসের ঘাটতি, সব মিলিয়ে তৈরি হচ্ছে জ্বালানির অভাব। এরপর কি হচ্ছে? জ্বালানি না থাকায় দেশের অনেক পাওয়ার প্ল্যান্ট তাদের পুরো ক্যাপাসিটিতে চলতে পারছে না। আর এর ফাইনাল রেজাল্ট, দেশজুড়ে ব্যাপক লোডশেডিং, যা আমাদের সবার ভোগান্তির কারণ। আর এর প্রভাব কিন্তু শুধু বাতি নিভে যাওয়ার মধ্যেই আটকে নেই, এর চেয়েও অনেক বড়। যেমন ধরুন, কারখানাগুলোতে ঠিকমতো প্রোডাকশন হচ্ছে না, ফলে চাকরি নিয়ে একটা ভয় তৈরি হচ্ছে। বারবার লোডশেডিংয়ের কারণে আমাদের সবার স্বাভাবিক জীবনযাত্রাই তো ব্যাহত হচ্ছে। আবার দেখুন, জ্বালানির দাম বাড়ার কারণে যাতায়াতের খরচও বেড়ে গেছে, যেটা আসলে সব কিছুর দামই একটু একটু করে বাড়িয়ে দিচ্ছে। সব মিলিয়ে দেশের অর্থনীতির চাকাটাই যেন স্লো হয়ে যাচ্ছে। আসলে এত সব অর্থনৈতিক আর টেকনিক্যাল আলোচনার পর দিনের শেষে সত্যিটা হলো একটাই: এই সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী কিন্তু সাধারণ মানুষ। তারাই প্রতিদিন, প্রতি মুহূর্তে এর ফল ভোগ করছে। তাহলে প্রশ্ন আসেই, এই অবস্থা থেকে বের হওয়ার উপায় কি? এই সংকটটা সামাল দিতে ঠিক কি করা হচ্ছে? আচ্ছা, চলুন তো সামনের পথটা কেমন হতে পারে সেদিকে একটু নজর দেওয়া যাক। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কয়েকটা উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। যেমন, গ্যাসের ঘাটতি পূরণের জন্য জাহাজে করে এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস আনা হচ্ছে। এর পাশাপাশি সোলার পাওয়ারের মতো বিকল্প জ্বালানির দিকেও বিনিয়োগের কথা ভাবা হচ্ছে। আর এই যে টাকা পয়সার আর জিনিসপত্র আনা নেওয়ার চ্যালেঞ্জগুলো আছে, সেগুলো কাটানোর জন্য স্ট্র্যাটেজি ঠিক করার চেষ্টাও চলছে। তাহলে ভবিষ্যৎটা কি? এত কিছুর পরেও প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, এই যে চেষ্টাগুলো চলছে, এগুলো কি যথেষ্ট? বাংলাদেশ কি পারবে এই বড় সংকটটা ঠিকঠাকভাবে কাটিয়ে উঠতে? একটা স্থিতিশীল ভবিষ্যতের দিকে কি আমরা এগোতে পারব? এর উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে।